পূর্ব গগন তরুণদ্বারে অপূর্ব এক দৃশ্য হয়ে স্বপ্ন যেন সত্য হয়ে পড়ল ধরা অম্বরে। হ্যাঁ বন্ধুরা, অম্বরে ধরা পড়ল রক্তিম কাঞ্চনজঙ্ঘা। আর আমরা রয়েছি টাইগার হিল। টাইগার হিল থেকে আজ আমরা দেখব কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয়, আর তার সঙ্গে থাকবে আমাদের পিস প্যাগোডা, আর থাকবে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দির সেই মন্দির যেখানে হিন্দু এবং বৌদ্ধ দুটি ধর্মের সংমিশ্রণ হয়ে রয়েছে। আর চলে আসবো HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এবং তার সঙ্গেই রয়েছে চিড়িয়াখানার। এই চিড়িয়াখানা একটা আশ্চর্য, যেখানে রয়েছে রেড পান্ডা। এই রেড পান্ডা একমাত্র এখানেই রয়েছে। তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার এই নতুন ব্লগ। 12ই নভেম্বর 2025 ভোর 4:15 আমরা কিন্তু বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। অর্থাৎ টাইগার হিল থেকে আমরা দেখব সূর্যোদয়। সকালে দেখুন দার্জিলিংয়ের রাস্তা একদম ফাঁকা, তো আমরা এই ভোর রাত্রে বেরোলাম। দেখা যাক টাইগার হিলে আমরা কখন পৌঁছাই। মোটামুটি 40 মিনিট সময় লাগবে এখান থেকে, যতদূর মনে হচ্ছে। কিছু কিছু গাড়ি যাচ্ছে, দেখুন ওই যে টাইগার হিলের দিকেই যাচ্ছে গাড়িগুলি। তো আমরাও চললাম টাইগার হিলে সূর্যোদয় দেখতে। দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে, অর্থাৎ ওয়েদার কেমন থাকে। এখন তো পুরো অন্ধকার, কিছু বুঝতেও পারছি না। দেখুন অনেক গাড়ি চলে এলো এর মধ্যে, অর্থাৎ টাইগার হিলের রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেল। ধীরে ধীরে আমরা যাচ্ছি, তো দেখা যাক কি হয়, আমরা কতটা ভালো সূর্যোদয় দেখতে পাই। চা খাচ্ছি সকাল হয়ে গেছে। চা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা প্রত্যেকটা বাঙালিরই একটা মনের ইচ্ছা থেকেই থাকে। তাই সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরাও যথারীতি চলে এলাম এই টাইগার হিলে। আর এটা যেন ঠিক সেই মহাষ্টমীর খ্যানের মতো, ওই যে টাইম, ওই টাইমের মধ্যেই সূর্য উঠবে, আর আপনাকে কিন্তু ঠিক ওই টাইমের আগেই পৌঁছাতে হবে। অর্থাৎ আজকে যেমন সূর্যটার সঠিক টাইম ছিল 5:46, তাই আমরা তার আগেই চলে এলাম এই টাইগার হিলে। দেখুন চারিদিকে কিন্তু কুয়াশায় ভরা। এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার ওপরে কিন্তু কুয়াশা রয়েছে, অর্থাৎ মেঘ রয়েছে। আর ডান দিকে কিন্তু সূর্য এখনো উদয় হয়নি, তবে মনে হচ্ছে প্রায় টাইম হয়ে গেছে। আর 10 থেকে 12 মিনিট হয়তো রয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন এই সূর্যোদয় দেখব। এই সূর্যোদয় দেখার একটা আলাদাই একটা ইমোশন কাজ করে। সূর্যোদয় তো সব জায়গা থেকেই দেখা যায়, কিন্তু এই টাইগার হিলের সূর্যোদয়, এটা এক কথায় অনবদ্য। এত কয়েক হাজার লোক এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে সূর্যোদয়কে প্রত্যক্ষ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন পূর্ব আকাশ কিন্তু রক্তিম আবহাওয়ায় ভরে উঠেছে, কিন্তু আমাদের কপালে কি কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের সেই প্রতিফলন কি দেখতে পাবো না? মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কি হয় কি হয়। আদৌ কি কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের প্রতিফলন আমাদের ভাগ্যে জুটবে? দেখা যাক কি হয়। কারণ বাঁ দিকে হঠাৎ হঠাৎ মেঘ চলে আসছে, কখনো দেখা যাচ্ছে কুয়াশা, কখনো দেখা যাচ্ছে মেঘগুলো নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। দেখুন এই যে মেঘগুলো, দেখুন এই ধীরে ধীরে উঠছে, আর দূরে ওটা কিন্তু দার্জিলিং। দেখুন এই মাঝে কিন্তু দার্জিলিং রয়েছে কাঞ্চনজঙ্ঘা থেকে, আর টাইগার হিলের ঠিক মাঝে দার্জিলিং শহর। দেখা যাক কি হয়, অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মহেন্দ্রক্ষণের। ওই যে দেখা গেল ওই যে পিক, কাঞ্চনজঙ্ঘার পিকের ওপর রক্তিম আভা, অসাধারণ। দেখুন মেঘটা ধীরে ধীরে সরে যাচ্ছে। এই তো সূর্য উঠে গেছে,
সূর্যমামা কিন্তু উঠে গেছে, অর্থাৎ সূর্যের কিরণে কাঞ্চনজঙ্ঘা কিন্তু উদ্ভাসিত হয়ে উঠছে একটা রক্তিম আভায়। অসাধারণ দৃশ্য, অসাধারণ। দেখুন ধীরে ধীরে মেঘ সরে যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দৃশ্য জন্মান্তরে ভোলার নয়। এই দৃশ্য দেখার জন্যই তো ভোর 3:30টার সময় উঠে আমরা বেরিয়েছি হোটেল থেকে, আর এই দৃশ্যকে প্রত্যক্ষ করতে পারছি, কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের প্রতিফলন। এটাই তো টাইগার হিলে আসার আসল উদ্দেশ্য। ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার হচ্ছে। আহা, অসাধারণ দৃশ্য দেখলাম এই মুহূর্তে। দেখুন অসাধারণ, পুরো লাল হয়ে গেল গোটা কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ দৃশ্য, আপনারাও দেখুন। এই দৃশ্য কিন্তু দেখার জন্য যতই কষ্ট করতে হোক না কেন, সেটা করতেও কিন্তু রাজি আছে। অসাধারণ দৃশ্য। ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি জুম করে দেখালাম যে কতটা সুন্দর এই মুহূর্তে লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। দেখুন শুধু মাথাতে একটুখানি মেঘ রয়েছে, আশা করছি ওই মেঘটাও ধীরে ধীরে সরে যাবে। দেখুন আস্তে আস্তে সরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার উপর থেকে মেঘ, আর কাঞ্চনজঙ্ঘার উপরে যে সূর্যের রক্তিম আভা উদ্ভাসিত হয়ে উঠছে। অসাধারণ এই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য আমাদের এত সকাল থেকে উঠে, এত ভোর থেকে উঠে এই যে আশা, এটা কিন্তু সার্থক হয়েছে। এদিকে টাইগার হিলের এই সূর্যোদয় একটা অসাধারণ অভিজ্ঞতার আমরা সঞ্চয় করলাম আজকে এখান থেকে। দেখুন এখানে টেলিস্কোপও রয়েছে, দূরে কিন্তু এভারেস্টও দেখা যাবে। আর একটু পরে যখন পুরো ক্লিয়ার হয়ে যাবে মেঘটা, তখন কিন্তু এভারেস্টও কিন্তু এখান থেকে দেখা যাবে। তাই টেলিস্কোপ দিয়ে অনেকে এভারেস্টও কিন্তু দেখতে পাবেন এখান থেকে। এই টাইগার হিলে আসার জন্য কিন্তু আপনারা দার্জিলিং থেকে গাড়ি পেয়ে যাবেন। আগের দিনকে বলে রাখলে কিন্তু গাড়ি আপনাকে ঠিক ভোরবেলায় উঠিয়ে এখানে নিয়ে চলে আসবে। মোটামুটি 2 থেকে 2,500 টাকার মতো ভাড়া নেয়। এই টাইগার হিল দেখাবে এবং কাছাকাছি কিছু সাইট সিইং করবে, যেটা আমাদেরকে ওরা করেছিল। আর এই টাইগার হিল কিন্তু উচ্চতার দিক থেকে 8,500 ফিট মতো হাইট রয়েছে এখানে, অর্থাৎ দার্জিলিংয়ের থেকে কিন্তু অনেকটাই উঁচু। তাই এখানে কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। যদিও টাইগার হিলে আসতেই হবে এটাও কিন্তু কোনো মানে নেই, কারণ দার্জিলিংয়ের মধ্যে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে সমস্ত জায়গা থেকে দেখা যায়। তাই দার্জিলিংয়ের অবজারভেটরি পয়েন্ট থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। যেমন আমার আগের ভ্লগেই আমি দেখিয়েছিলাম যে দার্জিলিংয়ের অবজারভেটরি পয়েন্ট থেকে কীভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। তবুও টাইগার হিলে আসা বাঙালির একটা অন্য ইমোশন কাজ করে, তাই টাইগার হিলে সবাই আসতে চায়। আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে কোনো নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন। দেখুন ভালোভাবে, সূর্য থেকে মুখ থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। অসাধারণ সৌন্দর্য। কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য খুব কম দিনই দেখা যায়। আমাদের ভাগ্য ভালো। টাইগার হিল থেকে তুলি কাঞ্চনজঙ্ঘাকে পিছনে রেখে ছবি তোলার ইচ্ছা কার না থাকে, তাই আমরাও তার ব্যতিক্রম হলাম না। কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এই মুহূর্তকে সারা জীবনের মতো ফ্রেমে বন্দি করে রাখার জন্য আমরা প্রচুর ছবি তুললাম এই টাইগার হিলের সামনে দাঁড়িয়ে, আর এই অসাধারণ দৃশ্য প্রত্যক্ষ করলাম। এত সুন্দর
এই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাকে লাগে তা বলার নয়। দেখুন, এইভাবে এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্যই তো এত দূর থেকে ছুটে আসা। তাই আমাদের এই ভ্রমণ কিন্তু আজ সার্থক হয়ে গেল। আমরা চললাম টাইগার হিল থেকে। টাইগার হিলের পরিবেশ সব ফাঁকাই হয়ে গেছে। টাইগার হিল থেকে নামার পর খুব সুন্দর এখান থেকে দেখা যায়। ডান দিকে কিন্তু পড়বে এই সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেটা আই লাভ সেঞ্চেল। এটা কিন্তু এখানে একটা সেলফি পয়েন্ট করে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এই সমগ্র অঞ্চলটাই তো পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। তাই এই জায়গায় অবশ্যই আপনারা দাঁড়াবেন। কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলার এত সুন্দর একটা পয়েন্ট কিন্তু হাতছাড়া করবেন না। অসাধারণ সুন্দর এই জায়গা। এই ভিউ পয়েন্টটা সুন্দরভাবে পুরো কাঞ্চনজঙ্ঘাকে, তো এই ভিউ পয়েন্টটা মাঠের মধ্যে, এটা খুবই সুন্দর জায়গা। এই জায়গায় অবশ্যই আপনারা আসবেন। এই জায়গাটা ঠিক টাইগার হিলের নিচেই। সেঞ্চেল বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিংয়ের আউটস্কার্টে মূল শহর থেকে 10-15 কিলোমিটার দূরে, অর্থাৎ ঠিক টাইগার হিলের অঞ্চলে অবস্থিত। এটা কিন্তু ভারতের একটা প্রাচীনতম বন্য অভয়ারণ্যগুলোর মধ্যে অন্যতম। আর এর উচ্চতা মোটামুটি 1500 থেকে 2600 মিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় 5000 থেকে 8500 ফুট। এখানে কিন্তু অনেক হিমালয়ের ভাল্লুক, চিতাবাঘ, জঙ্গলের বিড়াল, এগুলো কিন্তু এখানে রয়েছে। জায়গাটা দেখুন, অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, একদম টাইগার হিলের নিচেই, খুব সুন্দর। তো আপনারা যখন এখানে আসবেন, ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখন খুবই ভালো। ফোন নাম্বার আমি দিয়ে দেবো, লোকের ফোন নাম্বার আমার কাছে আছে, আমি সব দিয়ে দেবো। আপনারা এখানে আসবেন, খুব ভালো, কোনো অসুবিধা হবে না। টাইগার হিল থেকে ফেরার পথে কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। দেখুন, পুরো রাস্তা জুড়ে বাঁ দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর এই অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করতে করতে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। তবে আমাদের হোটেলে যাওয়ার আগে দুটো পয়েন্ট আমরা কিন্তু দেখে যাব। সেটা হচ্ছে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। কারণ আমাদের হোটেলের একদিকে এই পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল পড়বে, আর উল্টো দিকে বাকি পয়েন্টসগুলো পড়বে। তো বাকি পয়েন্টসগুলো আমরা ঠিক করেছি যে আমরা আফটার লাঞ্চ করব। তাই আমরা সোজা চললাম এখন পিস প্যাগোডার দিকে। দেখুন, আমরা চলে এলাম সেই জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার কাছে। সামনে রয়েছে জাপানিজ টেম্পল, আর এই দূরে এটা কিন্তু পিস প্যাগোডা।
আমরা ঠিক করলাম যে প্রথমে আমরা পিস প্যাগোডাটা ঘুরে আসবো, তারপরে সে আমরা এই জাপানিজ টেম্পলের ভেতরে ঢুকবো। তাই প্রথমে আমরা এগিয়ে চললাম পিস প্যাগোডার দিকে। আর দেখুন এই পিস প্যাগোডার রাস্তাতে কিন্তু কি অসাধারণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাচ্ছি। আসলে গোটা দার্জিলিং শহর থেকে সব জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি ওয়েদার ভালো থাকে। তো এই অঞ্চলে ঘুরতে আসার সব থেকে ভালো সময় আমার মতে এই অক্টোবর থেকে ডিসেম্বর, কারণ এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় কিন্তু প্রকৃতি খুব সুন্দর থাকে। আমরা চললাম এই পিস প্যাগোডার উপরে উঠতে, আর চারিদিকের দৃশ্য তো এক কথায় অনবদ্য। কাঞ্চনজঙ্ঘা তো রয়েছেই সব সময় আমাদের সঙ্গে। এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে পিস প্যাগোডা। অসাধারণ view, অসাধারণ view। দারুণ প্যাগোডা। তো পিস প্যাগোডা থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ এখন দেখা যাচ্ছে। দেখুন সামনে ভীষণ সুন্দর ভিউ, এত সুন্দর খুব কম জায়গা থেকেই দেখা যায়। এই যে পিস প্যাগোডা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দুর্দান্ত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। দেখুন অসাধারণ। কেমন দেখছো মা? পিস প্যাগোডার ভিউ অসাধারণ। বুদ্ধদেব। এত সুন্দর ভিউ। ভিউ অন্য মাসে পাওয়া যাবে না। এদিকে জাপানিজ টেম্পল, ওপরে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ সুন্দর। দেখুন অসাধারণ সুন্দর জায়গা। দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র 10-15 মিনিটের মধ্যেই কিন্তু এই জাপানিজ টেম্পেলে আপনারা পৌঁছে যাবেন। এই জাপানিজ টেম্পল 1972 সালে তৈরি হয়েছিল জাপানিজ এবং টেম্পলের ভেতরে এরপরে কিন্তু পিস প্যাগোডাটা তৈরি হয়। খুব সুন্দর। দেখে বেরোলাম।
দার্জিলিং মেল সকালবেলায় আজকে এখানে সারস মেলা হচ্ছে। চলো আমরা একটু মহাকাল মন্দিরের দিকে চললাম সকালবেলায়। প্রবেশ করছি মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির মহাকাল মন্দিরের রাস্তা চললাম আমরা, অনেকটাই উঁচু। দার্জিলিংয়ের ম্যাল থেকে অবজারভেটরি যাওয়ার রাস্তায় 100 মিটারও হাঁটতে হবে না, তার মধ্যেই চলে আসবে বাঁ দিকে পাহাড়ের ওপরে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, সেখান থেকে কিন্তু মহাকাল মন্দির চলে আসবেন আপনারা। এই তো এইটা চলো, এটা ধরবে। দার্জিলিংয়ের মহাকাল মন্দির হলো পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি পবিত্র স্থান, যা অবজারভেটরি হিলের উপরে অবস্থিত এবং একই সাথে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভগবান শিবের পাশাপাশি বুদ্ধদেবও পূজিত হন এবং মা কালী, হনুমান, গণেশ এরকম আরও দেবদেবীর কিন্তু এখানে স্থান রয়েছে। 1782 সালে লামা দোরজে রিঞ্জিং এই মহাকাল মন্দিরটাকে নির্মাণ করেছিলেন এবং ম্যাল রোড থেকে একদম হাঁটা পথে যাওয়া যায় এবং কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যায়। এই মন্দিরে কিন্তু একটা বিশেষত্ব, এখানে হিন্দু বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে প্রার্থনা করে। একজন হিন্দু পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষু একই চত্বরে ধর্ম পালন করে। আর ভগবান শিব, মা কালী, হনুমান, গণেশ এখানে কিন্তু পূজিত হন। আপনারা দেখুন এই সেই মন্দিরের ভেতরে, দেখুন এখানে পূজিত হচ্ছেন ভগবান শিব। খুব সুন্দর এই জায়গাটি। মূল মন্দিরের অভ্যন্তরে 3টি স্বর্ণপ্রস্তরিত মূর্তি, অর্থাৎ হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি রয়েছে এবং এগুলির পাশেই কিন্তু একটি ভগবান বুদ্ধেরও মূর্তি রয়েছে এবং এখানে কিন্তু একজন হিন্দু পুরোহিত এবং একজন বৌদ্ধ ভিক্ষু উভয়ই কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছেন এবং একই সাথে কিন্তু প্রার্থনাও করছেন। এবং এই মন্দির চত্বরে দেখুন রয়েছে নন্দী, অর্থাৎ এটা কিন্তু হিন্দু ধর্মের প্রতীক। আবার রয়েছে দেখুন এই চক্র, এই চক্রগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতীক, তাই না? এই মন্দির চত্বরে একটা সাদা তিব্বতী স্মারক মন্দিরও রয়েছে এবং এই স্মারক মন্দিরটা অ্যাকচুয়ালি মূল নির্মাতা দোরজে রিঞ্জিং লামার ধ্বংসাবশেষটা রয়েছে। আর এর চারপাশে আরও ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেমন কালী মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, গণেশ, কৃষ্ণ, রাম, শিরডি সাই বাবা, হনুমান, দেবী পার্বতী, রাধা এবং অন্যান্য আরও দেবদেবীর মূর্তি রয়েছে। আর দেখুন সামনে ত্রিশূলও রয়েছে, এটা কিন্তু হিন্দু ধর্মের প্রতীক, অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ দুটো ধর্মের মিশ্রণ। দেখুন এই চক্র, এগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতীক। তাই দুটো ধর্মের মিশ্রণে এই মহাকাল মন্দির কিন্তু একটা আশ্চর্য মন্দিরে পরিণত হয়েছে। এরকম কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায় যে একই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ দুটো ধর্মের লোকেরাই
একই মন্দিরে প্রার্থনা করতে পারেন, এরকম একটি জায়গা এই মহাকাল মন্দির। আপনারা অবশ্যই কিন্তু এই মন্দির দর্শন করবেন। এই মহাকাল মন্দিরে দেখুন পর পর রয়েছে কিন্তু শিবলিঙ্গ, পর পর শিবলিঙ্গ রয়েছে, এবং এই রাস্তাটার ডান দিক ধরে কিন্তু রয়েছে বৌদ্ধদের প্রতীক, অর্থাৎ সেই চক্র। দেখুন এটা কিন্তু পুরোপুরি বৌদ্ধ ধর্মের প্রতীক। তাই এই মহাকাল মন্দির একটা হিন্দু এবং বৌদ্ধ দুটো ধর্মের কিন্তু একই সঙ্গে সহাবস্থান করেছে। তাই এই মন্দির কিন্তু বিখ্যাত মন্দির। এরকম কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায় যে দুই ধর্মাবলম্বী একই মন্দিরে তাদের প্রার্থনা করছেন। তাই এই মন্দিরের কিন্তু এটা একটা বিরাট বিশেষত্ব। হোটেল মহাকাল রেস্টুরেন্ট হোটেল, খাওয়ার পক্ষে খুব ভালো। একদম কেভেন্টার্সের উল্টো দিকে, এটা কেভেন্টার্স, এর ওপরটা কেভেন্টার্স। এবার আমরা চলে এলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত চিড়িয়াখানা, অর্থাৎ পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল গার্ডেন এবং তারই সঙ্গে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, অর্থাৎ HMI। চলুন দেখা যাক এর মধ্যে কি কি রয়েছে। আমরা এখন প্রবেশ করলাম দার্জিলিং জুয়ের মধ্যে। দার্জিলিং জুয়ের একটা বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে কিন্তু হিমালয়ান রেড পান্ডা, যা কিন্তু খুব কম জুতে রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কিন্তু স্নো লেপার্ড, যেটাও কিন্তু এই দার্জিলিং জু ছাড়া অন্য কোথাও কিন্তু দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। পাহাড় উঠতে গেলে ছাগলের মতো চিড়িয়াখানা। মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের কাছে যাচ্ছি।
HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের প্রধান ভবন কিন্তু এটিই ছিল আগে। অর্থাৎ এই ভবনটা কিন্তু এখন স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ এই ভবনের মিউজিয়ামটা কিন্তু এখন এই দিকে তৈরি হয়েছে, নতুন ভবন। মিউজিয়ামটা এখন এইদিকে আমরা যে উঠছি এটা দিয়ে সোজা কিন্তু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। দেখুন এটাই হচ্ছে এখন নতুন ভবন। আগে কিন্তু ওখানেই ছিল এবং মিউজিয়ামটাও কিন্তু ওই নিচেই ছিল। এখন এই নতুন ভবনে মিউজিয়াম স্থানান্তরিত হয়েছে। ভবনের ভেতর কিন্তু ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরের কোনো ছবি কিন্তু দেখাতে পারলাম না। এখন আমরা এই বাইরের চত্বরটা ঘুরছি। দেখুন এটা এডমন্ড হিলারির কিন্তু একটা প্রতিকৃতি রয়েছে এখানে, অর্থাৎ স্ট্যাচু করা হয়েছে এডমন্ড হিলারি। দেখুন এই যে HMI এর চত্বরটি এখন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে স্যার এডমন্ড হিলারির কিন্তু একটা মূর্তি স্থাপিত রয়েছে, অর্থাৎ স্যার এডমন্ড হিলারি যিনি প্রথম এভারেস্ট বিজয় করেছিলেন তার মূর্তি রয়েছে। তাছাড়া সেলফি পয়েন্ট রয়েছে এবং এখানে কিন্তু ছোট ছোট কিছু ব্রসিওর পাওয়া যাচ্ছে এইখানকার লোকাল এই যে দোকানগুলোতে। আবার এখানে বসার জায়গাও রয়েছে। খুব সুন্দরভাবে এই চত্বরটিকে সাজানো হয়েছে, নতুনভাবে সাজানো হয়েছে এই চত্বরটিকে। খুবই ভালো লাগবে এই জায়গায় আসলে, তাই আপনারা প্রত্যেকেই এখানে আসবেন। এখানে রয়েছে তেনজিং নোরগের সমাধি স্মৃতিসৌধ, আর এই সমাধি স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। আমরা এবার নিচে যাব, জুটাও দেখবো। আগে নিচের ডান দিকের এখানেই সব ছিল, এই জায়গাটাতে আগে সব ছিল, এগুলো কিন্তু নতুন হয়েছে। বাঁ দিকে যেখানে হয়েছে সেটা কিন্তু নতুন হয়েছে। দেখুন এই সেই স্নো লেপার্ড, বাপরে, নিজের মতো করে এখন লেপার্ড বাবাজি ঘুরে বেড়াচ্ছে। এখন কি করবে তাই ভাবছে, একবার এ প্রান্ত ও প্রান্ত পায়চারি করছে লেপার্ড। খুব সুন্দর, খুবই সুন্দর এই প্রাণী। এই দার্জিলিংয়ে কিন্তু একে পাওয়া যায়, অন্য জায়গায় এ থাকতে পারে না, কারণ এখানে ঠান্ডা ওয়েদারের জন্য এখানে এই ধরনের প্রাণী থাকতে পারে। দেখুন নিচে রয়েছে। Strums of the warm acoustic guitar, blend with the gentle sound of the দেখুন এখানে waves রয়েছে crashing সাদা বাঘ। against the shore. সাদা বাঘ এখানে দুটি রয়েছে, একটা এদিকে রয়েছে, একটা ওইদিকে ওপরে বসে আছে। এখানে দুটি সাদা বাঘ রয়েছে, অর্থাৎ আমরা এখন দেখতে পেলাম দুটি সাদা বাঘ। Creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. দেখুন এইবার সম্পূর্ণভাবে বেরিয়ে এসছেন বাঘ মামা, Rolling tide
নিজের মনে হাঁটছেন রাজকীয় চালে। sense tape of this coastal escape. Music guide you into an untouched paradise where stress dissolves like এবার footprints নেকড়ে, in sand. বাবা উনি এখন ঘুমোচ্ছেন। স্লিপ করছে। তো নেকড়ে অনেকটাই আমাদের অ্যালসেশিয়ানের মতনই দেখতে, কারণ অ্যালসেশিয়ান তো নেকড়েরই ব্রিড। এই দেখুন আমাদের অ্যালসেশিয়ানের মতনই লাগছে, কিন্তু এটা কিন্তু অ্যালসেশিয়ান নয়, এটা হচ্ছে সেই বিখ্যাত নেকড়ে। এই তো এতক্ষণে চলে এসেছে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বনের রাজা যাকে বলা হয়, রয়্যাল বেঙ্গল। কিন্তু এখানে রয়্যাল বেঙ্গল রয়েছে, আবার দেখুন এখানেও কিন্তু হনুমানও রয়েছে, হিমালয়ান হনুমান। বাহ! আর এখানে তো দিবানিদ্রা দিচ্ছে ভাল্লুক মা। ঘুমিয়ে গেছে ভালো। ওইদিকে আছে তো, ওইদিকে নাই। রেড পান্ডার দিকে যাচ্ছে। এবার চলে এলাম আমরা রেড পান্ডার কাছে। দুটো রেড পান্ডা রয়েছে, দারুণ দেখি। তো এরা কিন্তু এই তো এই দেখি। মুখ দেখাচ্ছে, হ্যালো। চুপ করে এক জায়গায় বসে রয়েছে। এই রেড পান্ডা কিন্তু দার্জিলিংয়ের জু ছাড়া অন্য কোথাও কিন্তু দেখা যায় না। এটাই হচ্ছে দার্জিলিংয়ের জু এর বিশেষত্ব। দেখুন আর একটা ওই ডালের ওপরে এই দুটো রেড পান্ডাই কিন্তু আমরা দেখতে পেলাম। বাড়ি তো ছোট ছোট। দেখুন দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুল, কত সুন্দর বিল্ডিং। এখানে অনেক হিন্দি সিনেমার কিন্তু শুটিং হয়েছে এই সেন্ট জোসেফ স্কুলে। এই সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড সেন্ট পল স্কুল, দুটো স্কুলেই কিন্তু শাহরুখ খানের একটা মুভির শুটিং হয়েছে। সেই সেন্ট জোসেফ স্কুল এটা দেখুন। পুরো পিকচার, সাধারণ সিন, অসাধারণ সিন। উপরে কাঞ্চনজঙ্ঘা হালকা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা। এসব চলে এলাম আমরা তেনজিং রক। এখানে কিন্তু দড়ি দিয়ে এই পাহাড়ে ওঠার কেরামতিও কিন্তু দেখানো যেতে পারে, যদিও আমি ওসব করিনি, কেন অত সাহস আমার নেই। পাশেই যে সুন্দর একটি চা বাগান রয়েছে, দেখুন এখানে চলে এলাম। এই চা বাগানটি কিন্তু ভারী সুন্দর, আর এখান থেকে চারিদিকের দৃশ্য আরো সুন্দর, খুব সুন্দর জায়গা এখানটা। পুরো থাকলে আরো দারুণ লাগতো। অসাধারণ সুন্দর এই চা বাগানটি। এখানে
কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়, কিন্তু এখন বিকেলে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে, একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু এই পারিপার্শ্বিক যে সিনারি তা এক কথায় অনবদ্য। এই চা বাগানটি খুবই সুন্দর। এবার আমরা চলে এলাম টিবেটিয়ান রিফিউজি সেন্টার। এই টিবেটিয়ান রিফিউজি সেন্টার কিন্তু খুব সুন্দর একটি জায়গা। এই টিবেটিয়ান রিফিউজি সেন্টারের ভেতরে কিন্তু এরকম একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। দেখুন, এই ভিউ পয়েন্টটিও কিন্তু খুব সুন্দর। এরপর আমরা দেখতে পাইনি এই গোটা টিবেটিয়ান রিফিউজি সেন্টারটা কিন্তু আমরা ঘুরে দেখব। অনেক গ্রাম গ্রাম না, ওটা একটা ভালো তার শহর, একটা কি viewpoint সিটং চলে ফিটং এলাম। কিছু যেতে কিছুটা হবে। অসাধারণ সুন্দর সিটংতে কাঞ্চন হবে? এই হ্যাঁ। টিবেটান রিফিউজি সেন্টারে খুব সুন্দর জায়গা এই টিবেটান রিফিউজি সেন্টার। আমরা ওই মনাস্ট্রির ভেতরে চলে এলাম। দেখুন, এই জায়গায় কিন্তু দলাই লামা এসেছিলেন, তাই এই স্থানটি খুবই পবিত্র একটি জায়গা। দেখুন, এই ঘরের মধ্যেই কিন্তু দলাই লামা ছিলেন। এই টিবেটান রিফিউজি সেন্টারের এই ঘরের মধ্যে দলাই লামা কিন্তু উপস্থিত ছিলেন। দেখুন, এখানে কিন্তু উনি বেশ কয়েকবার এসেছেন। এটি কিন্তু একটি খুব সুন্দর জায়গা। দলাই লামা এখানে বহুবার এসেছেন, দারুণ। সারাদিন ট্যুর কমপ্লিট করে সন্ধ্যেবেলায় ফিরে এলাম আমাদের হোটেল মাস্কাটের স্প্রিং গার্ডেন। আবার সেখান থেকে চলে এলাম ম্যালে। ম্যাল ঘুরে চলে এলাম আবার হোটেল। ঘড়ি এখন বন্ধ। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দুটো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে নতুন ব্লগে।